অলরাউন্ডার সাকিবের বিকল্প শুধুমাত্র বাংলাদেশ না, চোখে প্রবলেম থাকলেও অলরাউন্ডার সাকিবের বিকল্প ওয়ার্ল্ড ক্রিকেটেই খুব কম আছে। বাংলাদেশে তো নাই, ওয়ার্ল্ড ক্রিকেটেও খুব কম আছে। কিন্তু যদি আপনি বোলিংটাকে সাকিব আল হাসানের জায়গা থেকে এখনকার কনটেক্সটে বাদ দিয়ে দেন, তাহলে সাকিব যেহেতু চোখের প্রবলেমটা নিয়ে ব্যাটিংয়ে সবচেয়ে বেশি স্ট্রাগল করছিলেন, সো সেই জায়গাটাতে আলটিমেটলি খুব টাফ কল এবং খুব বেশি সাহসী সিদ্ধান্ত নির্বাচকদের আসলে নিতে হতো। আর যেটা আপনি জিজ্ঞেস করেছেন যে বাংলাদেশ টিমে এখন সাকিবের ওই ব্যাটিংয়ের জায়গাটা কাভার আপ করার মতো ব্যাটসম্যান আছেন কিনা, আসলেই তো নাই। কাভার আপ করার মতো ব্যাটসম্যান তো আসলেই বাংলাদেশে নাই সাকিব আল হাসানের। কিন্তু এটাও একটা বিষয় বোঝার যে সাকিব আল হাসান অ্যাজ আ ব্যাটার তিনি যেহেতু স্ট্রাগল করছিলেন চোখের সমস্যাটায়, আপনি মিডল অর্ডারে আসলে কোন পজিশনটায় সাকিব আল হাসানকে খেলাবেন শুধু ব্যাটসম্যান হিসাবে, সেটাও কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট বিষয়। কারণ আমরা যেটা স্ট্রাগল করছি, আমাদের কিন্তু 50 ওভারের কোটা পূর্ণ করার মতো কম্বিনেশন নিয়ে আমরা আসলে খেলতে পারছিলাম না। ইনফ্যাক্ট ওয়ানডে ক্রিকেটে 60 ওভারের প্রিপারেশন নিয়ে খেলতে হয়, আমরা কিন্তু মোটামুটি 45 ওভারের প্রিপারেশন নিয়ে খেলছিলাম। সো আলটিমেটলি বোলিংটা আসলে খুব ইম্পর্টেন্ট বাংলাদেশ টিমের মধ্যে জায়গাটা কাভার আপ করার জন্য। যদি আপনি বোলার না হন, তাইলে আপনাকে উইকেট কিপার হতে হবে। ব্যাপারটা তো আসলে সেরকমই। এখন আপনি দুজনের যে কথা বলতে পারেন, একটা মাহমুদুল্লাহ রিয়াদকে এই টুর্নামেন্টের আগে ফর্মে ছিলেন না, তিনি তো ফর্মে ছিলেন, ব্যাক টু ব্যাক 4টা হাফ সেঞ্চুরি করেছিলেন 5 ম্যাচের মধ্যে। মুশফিকুর রহিমের জায়গাটা হচ্ছে উইকেট কিপিং পজিশন, এখন ওই জায়গাটাও তো আপনি আলটিমেটলি চেঞ্জ করতে পারবেন না। আদারওয়াইজ জায়গা হচ্ছে টপ অর্ডার পজিশনে আসলে অ্যাজ আ ব্যাটসম্যান সাকিব আল হাসান নিশ্চয়ই টপ অর্ডারে খেলতেন না। নাজমুল শান্ত 3 নম্বর পজিশনে ভালো ব্যাটিং করছিলেন, সাকিব তো আর নিশ্চয়ই ওপেনিং করতেন না। সো ইটস ভেরি কমপ্লিকেটেড। আপনি যদি ওইভাবে জিজ্ঞেস করেন যে শুধুমাত্র ব্যাটসম্যান হিসেবে, হ্যাঁ শুধুমাত্র ব্যাটসম্যান হিসেবে হয়তো বা সাকিব খেলতে পারতেন যদি গেল 1 বছরে সাকিব ওয়ানডে ক্রিকেটটা খেলতেন। আমরা দেখতাম যে চোখের প্রবলেমটাতে সাকিবের খুব বেশি ইম্প্যাক্ট পড়েছে কিনা, বা এখন তিনি কতটুকু রিকভারি করতে পেরেছেন চোখের প্রবলেমটা থেকে, তাহলে হয়তো বা বোঝা যেত। সাকিব কিন্তু লাস্ট ওয়ানডে ম্যাচ খেলেছেন 2023 সালে, আর ওই যে চোখের প্রবলেমটা নিয়ে যখন স্ট্রাগল করছিলেন, তখনও কিন্তু আমরাই কিন্তু কথা বলছিলাম। আপনি দেখবেন যে ইউটিউবে বা ফেসবুকে বেশ কিছু ভিডিও ভাইরাল হচ্ছিল যে সাকিবের চোখের প্রবলেম হওয়ার আগে তিনি কাট শট কত সুন্দর খেলতেন, সিমিলার ক্যাটাগরির বলে এখন তিনি কাট শট খেলতে পারছিলেন না। আবার পুল শট কত সুন্দর খেলছিলেন 2019 সালে, চোখের প্রবলেম হওয়ার পরই পুল শট খেলতে পারছিলেন না, ড্রাইভ খেলছিলেন কত সুন্দর, এরকম কিন্তু আমি ফেসবুকে ভিডিও দেখেছি। সো আমার কাছে যেটা মনে হয় যে আপনার কোয়েশ্চেনের অ্যান্সার যেটা, যে ব্যাটসম্যান হিসেবে কথা যদি বললেন, টাফ কল ছিল। বাট অন দ্য আদার হ্যান্ড কোয়েশ্চেনটা কিন্তু আরেক দিকেও আছে। কোয়েশ্চেনটা এদিকে আছে, ধরেন সাকিব আল হাসানের বোলিংটা নিষিদ্ধ ছিল না, বা সাকিব আল হাসানের বোলিংটা নিষিদ্ধ হয় নাই, তারপরেও কি সাকিব আল হাসানকে আসলে চ্যাম্পিয়ন্স ট্রফির দলে নেওয়া হতো? আমার তো মনে হয় না নেওয়া হতো। কারণ ওই যে বলছিলাম যে আমাদের দেশের পলিটিক্যাল কনটেক্সটটা খুব কমপ্লিকেটেড, এবং এই জায়গাটা তো বোঝাই যায় যে সাকিব আল হাসানের দলে থাকা বা না থাকার বিষয়টা যতটা না বেশি ক্রিকেটেও, তার চাইতেও বেশি পলিটিক্যাল কনটেক্সটে বেশি বিবেচনা করা হচ্ছে। এবং আবারও বলি, আমাদের পলিটিক্যাল কালচারটাই তো আসলে এরকম, সেটা যখন যেভাবেই হোক না কেন। তো এই জায়গাটা ক্রীড়াঙ্গনের মানুষ হিসেবে আমরা সবসময় প্রত্যাশা করি যে ক্রীড়াঙ্গনের মানুষরা সকল প্রকার রাজনীতির ঊর্ধ্বে থাকবে, এবং তাদেরকে যখন বিবেচনা করা হবে সকল প্রকার রাজনৈতিক বিষয়ের ঊর্ধ্বেই বিবেচনা করা হবে। হ্যাঁ, যদি কোনো প্রকার খারাপ কাজের সঙ্গে তার সংশ্লিষ্টতা থাকে, দেন দ্যাটস আ ডিফারেন্ট কেস। সাকিব আল হাসানের বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ এসেছিল, সেই অভিযোগ যদি সত্য প্রমাণিত হয়, দেন দ্যাটস আ ডিফারেন্ট কেস। সেক্ষেত্রে অপরাধীর বিচার তো হতেই হবে, কিন্তু অপরাধ প্রমাণ না হওয়া পর্যন্ত কিন্তু কেউ অপরাধী না। তো সেই জায়গাটায় আমার সবসময় একটা আমি আমার জায়গা থেকে যেটা বলতে পারি সেটা হচ্ছে, সবসময় আমরা প্রত্যাশা করি যে কোনো ক্রিকেটার বা কোনো ক্রীড়াবিদ যদি তার অপরাধ প্রমাণিত না হয়, তিনি যদি অপরাধী না হন, তার যে সেক্টরের জন্য তিনি পরিচিত হোক, তিনি হয়তোবা পলিটিক্স করেছেন কিংবা আরেকটা জায়গায়, কিন্তু তিনি যে সেক্টরের জন্য পরিচিত সেই সেক্টরে তার কোনো বাধা থাকা উচিত না। এটা আমার ব্যক্তিগত মতামতের জায়গা। সামি ভাই, মুস্তাফিজুর রহমান বিপিএল খেলছেন না, অনেক সময় ইন্টারন্যাশনাল সিরিজ থাকে, ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট থাকে, সেই সব ব্যস্ততায় অনেক ক্রিকেটারের আগেও ডিপিএল খেলতে পারেননি সাকিব বা মুস্তাফিজ। কিন্তু এমন কি কখনো হয়েছে সুযোগ থাকার পরেও, পুরোপুরি ফিট থাকার পরেও একজন ক্রিকেটার ডিপিএল খেলছেন না? যতটুকু আমরা জানতে পেরেছি, টাকায় বনিবনা না হওয়ার কারণে। ব্যাপারটা ধরেন আমি দুইভাবেই আসলে আপনি ব্যাখ্যা করতে পারেন। প্রথমত, ঠিক আছে, মোস্তাফিজুর রহমানের যে রেটটা তিনি এক্সপেক্ট করছেন, সেই রেটটা বর্তমানের কনটেক্সটে ক্লাবগুলো দিতে পারছে না। এখন তিনি বিইং আ প্রফেশনাল ক্রিকেটার, তিনি তার জায়গা থেকে ছাড় দিতে রাজি হচ্ছেন না। সেটা তিনি করতেই পারেন, সেটা তার ব্যক্তিগত জায়গা। কিন্তু আবার এটাও বিবেচনা করা খুব গুরুত্বপূর্ণ যে আমরা কিন্তু একটা নতুন
অর্থনৈতিক ব্যবস্থার মধ্য দিয়েও যাচ্ছি, সব কিছু নতুন করে চিন্তাভাবনা করা হচ্ছে। এই বিপিএলের সময়ও কিন্তু ক্রিকেটাররা আগে গিয়ে বিসিবি সভাপতিকে একটা রিকোয়েস্ট করেছিলেন যে আমরা দরকার হলে আমাদের পেমেন্ট স্ট্রাকচারে স্যাক্রিফাইস করব, কিন্তু বিপিএলটা হোক। তো এরকমও কিন্তু হয়েছে। তো আলটিমেটলি আমার কাছে মনে হচ্ছে এটা দুই পক্ষ থেকেই, প্রথমত বর্তমান সময়ের যে আর্থিক ব্যবস্থাপনার জায়গাটা আপনি আমরা সবাই জানি যে বর্তমান সময়ে আর্থিক ব্যবস্থাপনা আমরা একটু অন্যভাবে যাচ্ছি, কিংবা নতুন করে অনেক কিছু রিশেপ করতে হচ্ছে। সেই জায়গাটা থেকে মোস্তাফিজ তার পেমেন্ট ইস্যুতে ছাড় দেননি, এটাও যেমন আপনি তাকে দোষ দিতে পারবেন না, কারণ বিং আ প্রফেশনাল ক্রিকেটার তিনি সেটা করতেই পারেন। আবার অন্যদিকে বর্তমান সময়ের আর্থিক ব্যবস্থাপনার কনটেক্সট বিবেচনায় তিনি হয়তো বা এই ব্যাপারটাতে একটু স্যাক্রিফাইস করতেও পারতেন, কারণ দিন শেষে তিনি যদি আগামী দিনগুলোতে 50 ওভারের ক্রিকেট খেলতে চান, লিস্টে ক্রিকেটটা তো খুব গুরুত্বপূর্ণ, তাই না? লিস্টে ক্রিকেট খেলাটা খুব গুরুত্বপূর্ণ। তো এই জায়গাটাতে আই এম প্রিটি মাচ শিওর যে ফ্রম নেক্সট সিজনস বাংলাদেশ ক্রিকেট বোর্ড হয়তো বা এই জায়গাটায় এমন কোনো একটা পলিসি বা পদ্ধতিতে নিয়ে আসতে পারবে, কারণ আর্থিক ব্যবস্থাপনাটা হয় কি ফ্ল্যাকচুয়েট করবে, বা বাংলাদেশের আগামী দিনের আর্থিক কাঠামোটাও অনেক কমপ্লিকেটেড হতে যাচ্ছে। কারণ ডেফিনেটলি আমরা তো সবাই এমনিতেই বৈশ্বিক একটা অর্থনৈতিক মন্দার বিষয় তো অবশ্যই আছে, আর তার মধ্যে আমাদের বাংলাদেশের সরকার পরিবর্তন, পট পরিবর্তন থেকে চিন্তা করলে আমাদের আর্থিক কাঠামো বা আর্থিক ব্যবস্থাপনাও একটা পরিবর্তন এসেছে, সামনের দিনগুলোতেও হয়তো বা আসবে। তো এই জায়গাটা আমার কাছে মনে হয় যে দুপক্ষই যাতে একটা উইন উইন সিচুয়েশনে থাকে, সেটা হয়তো বা যারা পলিসি মেকার আছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের, তারা এই জায়গাটা একটা সদয় দৃষ্টি দেবেন, এবং সেটা আমার মনে হয় যে এই সিজনেই দেওয়াটা উচিত ছিল, যাতে দুই পক্ষই একটা ব্যালেন্স তৈরি হয়। দেখেন লিটন কুমার দাসের ইনসিডেন্টও আমরা জানি যে অ্যাট লাস্ট হয়তো বা গুলশান ক্লাবে তার সুযোগ হয়েছে, তিনি হয়তো বা তার পারিশ্রমিকের জায়গায় কিছুটা স্যাক্রিফাইস করেছেন। দিন শেষে কোয়ালিটি ক্রিকেটাররা মাঠে খেলবেন, সেটাই তো আমরা প্রত্যাশা করি। তো এবার বিপিএলও যেরকম টপ লেভেলের ক্রিকেটাররা অনেক জায়গায় স্যাক্রিফাইস করার কথা তারা বলেছিলেন, ওয়াই নট ইন ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ, সেটাও তো আমরা এক্সপেক্ট করতাম।